নন্দকিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ্যমান ছাত্র, অর্থাৎ ব্রিলিয়েন্ট। তিনি ছিলেন তাই। স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষার তরুণে তরুণে ছিলেন পয়লা শ্রেণীর সওয়ারি। ওর বুদ্ধি ছিল ফলাও, ওর প্রয়োজন ছিল দরাজ, কিন্তু ওর অর্থ সম্বল ছিল ৮ মাপের। রেলওয়ে কোম্পানির দুটো বড় ব্রিজ তৈরি করবার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন। ও কাজের আয় ব্যয়ের বাড়তি পড়তি বিস্তর, কিন্তু দৃষ্টান্তটা সাধু নয়। এই ব্যাপারে যখন তিনি ডান হাত বাঁ হাত দুই হাতই জোরের সঙ্গে চালনা করেছিলেন, তখন তার মন খুঁতখুত করেনি। এসব কাজের দেনা পাওনা নাকি কোম্পানি নামক একটা অ্যাবস্ট্রাক্ট সত্তার সঙ্গে জড়িত। সেই জন্য কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিলে এর পীড়া পৌঁছয় না। ওর নিজের কাজে কর্তারা ওকে জিনিয়াস বলতো। নিখুঁত হিসাবের মাথা ছিল তার। বাঙালি বলেই তার উপযুক্ত পারিশ্রমিক তার জোটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টের দুই ভরা পকেটে হাত গুজে যখন পা ফাঁক করে হ্যালো মিস্টার মাল্লিক বলে ওর পিঠ থাবড়া দিয়ে কর্তাক্তে করত, তখন ওর ভালো লাগতো না। বিশেষত যখন কাজের বেলা ছিলেন উনি, আর দামের বেলা আর নামের বেলা ওরা। এর ফল হয়েছিল এই যে নিজের ন্যায্য প্রাপ্য টাকাটা একটা প্রাইভেট হিসেব ওর মনের মধ্যে ছিল। সেটা পুষিয়ে নেবার ফন্দি জানতেন ভালো করেই। পাওনা এবং অপাওনার টাকা নিয়ে নন্দকিশোর কোনোদিন বাবুগিরি করেননি। থাকতেন শিকদারপাড়া গুড়ির একটা ১.৫ তলা বাড়িতে। কারখানা ঘরের দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না। কেউ ঠাট্টা করলে বলতেন, মজুর মহারাজের তকমা পরা আমার এই সাজ। কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ ও পরীক্ষার জন্য বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুবই মস্ত। এমন মশগুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠত না লোকেরা বলাবলি করছে, এত বড় ইমারতটা যে আকাশ পুড়ে উঠল, আলাদিনের প্রদীপটা ছিল কোথায়? একরকমের শখ মানুষকে পেয়ে বসে, সেটা মাতলামির মতন, হুঁশ থাকে না যে লোকে সন্দেহ করত। লোকটা ছিল সৃষ্টি ছাড়া, ওর ছিল বিজ্ঞানের পাগলামি। ক্যাটালগের তালিকা উল্টাতে উল্টাতে ওর সমস্ত মন প্রাণ চৌকির ২ হাতা আঁকড়ে ধরে উঠত ঝেঁকে ঝেঁকে। জার্মানি থেকে, আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়ে মেলে না। এই বিদ্যালবীর মনে সেই তো ছিল বেদনা। এই পোড়া দেশে জ্ঞানের ভোজের উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরে পাত পাড়া হয়। ওদের দেশে বড় যন্ত্র ব্যবহারে যে সুযোগ আছে, আমাদের দেশে না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এঁটো কাটা হাত ফিরে বেড়ায়। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে। ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে বেশ চওড়া করে। এই হলো ওর পণ। দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে থাকলো, ওর সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হয়ে উঠল। এই সময়ে ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব। নন্দকিশোরের দক্ষতার উপর তার প্রচুর শ্রদ্ধা ছিল। তাছাড়া রেলওয়ে কাজে মোটা মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তাঁর জানা ছিল। চাকরি ছাড়তে হলো। সাহেবের আনুকূল্যে রেল কোম্পানি পুরো লোহালক্কর সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেলে বসলেন। তখন ইউরোপের প্রথম যুদ্ধের বাজার সরগরম। লোকটা অসামান্য কৌশলী। সেই বাজারে নতুন নতুন খালে নালায় তার মুনাফার টাকার বান ডেকে এলো। এমন সময় আরেকটা শখ পেয়ে বসল ওকে। একসময় নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তার ব্যবসার তাগিদে। সেখানে জুটে গেল তার এক সঙ্গিনী। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। ২০ বছরের মেয়েটি ঘাগরা দুলিয়ে অসংকোচে তার কাছে এসে উপস্থিত। জলজলে তার চোখ, ঠোঁটে একটি হাসি আছে যেন শান দেওয়া ছুরির মতো। সে ওর পায়ের কাছে ঘেঁষে এসে বললে, বাবুজি, আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমাকে দেখেছি, আমার তার চোখ লেগে গেছে। নন্দকিশোর হেসে বললেন, কেন, এখানে তোমাদের চিড়িয়াখানা নেই নাকি? সে বললে, চিড়িয়াখানার কোনো দরকার নেই। যাদের ভিতরে রাখবার তারা বাইরে সব ছাড়া আছে। আমি তাই মানুষ খুঁজছি। খুঁজে পেলে? নন্দকিশোরকে দেখিয়ে বললে, এই তো পেয়েছি। নন্দকিশোর হেসে বললেন, কি গুণ দেখলে বলো দেখি? ও বললে, এখানকার বড় বড় সব সেটজি, গলায় মোটা সোনার চেন, হাতে হীরার আংটি, তোমাকে ঘিরে এসেছিল। ভেবেছিল বিদেশি বাঙালি কারবার বোঝে না, শিকার জুটেছে ভালো। কিন্তু দেখলাম তাদের একজনেরও ফন্দি খাটলো না। উল্টে ওরা তোমারই ফাঁস কলে পড়েছে। কিন্তু তা ওরা এখন বোঝেনি, আমি বুঝে নিয়েছি। নন্দকিশোর চমকে গেল কথা শুনে। বুঝলে, একটি চিজ বটে, সহজ নয়। মেয়েটি বললে, আমার কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো। আমাদের পাড়ায় একজন ডাক সাইডের জ্যোতিষী আছে,
সে আমার কুষ্টি গণনা করে বলেছিল একদিন দুনিয়া আমার নাম জাহির হবে, বলেছিল আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে। নন্দকিশোর বললে, বলো কি শয়তানের? মেয়েটি বললে, জানো তো বাবুজি, জগতের সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের। তাকে যে নিন্দে করে করুক, কিন্তু সে খুব খাঁটি। আমাদের বাবা বোম ভোলানাথ ভোঁ হয়ে থাকেন, তার কর্ম নয় সংসার চালানো। দেখো না, সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছে, খ্রিস্টানির জোরে লয়। কিন্তু ওরা খাঁটি, তাই রাজ্য রক্ষা করতে পেরেছে। যেদিন কথার খেলাপ করবে সেদিন ওই শয়তানেরই কাছে কানমোলা খেয়ে মরবে। নন্দকিশোর আশ্চর্য হয়ে গেল। মেয়েটি বললে, বাবু রাগ করো না, তোমার মধ্যে ওই শয়তানের মন্তর আছে, তাই তোমারই জিত হবে। অনেক পুরুষকে আমি ভুলিয়েছি, কিন্তু আমার উপরে টেক্কা দিতে পারে এমন পুরুষ আজ দেখলাম। আমাকে তুমি ছেড়ো না বাবু, তাহলে তুমি ঠকবে। নন্দকিশোর হেসে বললে, কি করতে হবে? দেনার দায় আমার আইমার বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে সে দেনা শোধ করে দিতে হবে। কত টাকা দেনা তোমার? 7,000 টাকা। নন্দকিশোরের চমক লাগলো ওর দাবির সাহস দেখে। বলে, আচ্ছা আমি দিয়ে দেবো, কিন্তু তারপরে আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না। কি করবে তুমি? দেখবো যেন কেউ তোমায় ঠকাতে না পারে আমি ছাড়া। নন্দকিশোর হেসে বললেন, আচ্ছা বেশ, রইল কথা। এই পরও আমার আংটি। কোষ্ঠী পাথর আছে ওর মনে, তার উপরে দাগ পড়ল একটা দামি ধাতু। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ছকছক করছে ক্যারেক্টারের তেজ। বোঝা গেল ও নিজের দাম নিজে জানে, তাতে একটুমাত্র সংশয় নেই। নন্দকিশোর অনায়াসে বললে, দেব টাকা। দিলে 7,000 বুড়িয়াই মাকে। মেয়েটিকে ডাকত সবাই সোহিনী বলে। পশ্চিমী ছাদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা, কিন্তু চেহারায় মন ডলাবে নন্দকিশোর সেই জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন দিয়ে জো খেলবার সময় ছিল না তার। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়, কিন্তু ওই একরোকা একগুঁয়ে মানুষ সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতেন না। বন্ধুরা জিজ্ঞাসা করত, বিয়ে করেছ কি? উত্তরে শুনত, বিয়েটা খুব বেশি মাত্রায় নয়, সহ্য মতো। লোকে হাসত যখন দেখত উনি স্ত্রীকে নিজের বিদ্যুৎ ছাঁচে গড়ে তুলতে উঠে পড়ে লেগে গিয়েছেন। জিজ্ঞাসা করত, ও কি প্রফেসরি করতে যাবে নাকি? নন্দ বলতে, না, ওকে নন্দকিশোরী করতে হবে, সেটা যে সে মেয়ের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ পছন্দ করি নে। সে কি, স্বামী হবে ইঞ্জিনিয়ার, স্ত্রী হবে কোটনাকুটনি? এটা মানব ধর্মশাস্ত্রে নিষিদ্ধ। ঘরে ঘরে দেখতে পাই দুই আলাদা আলাদা জাতে গাঁটছড়া বাঁধা। আমি জাত মিলিয়ে নিচ্ছি। পতিব্রতা স্ত্রী চাও যদি, আগে ব্রতের মিল করাও। নন্দকিশোর মারা গেলেন প্রৌঢ় বয়সে কোনো এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে। সৈনী সমস্ত কারবার বন্ধ করে দিলে। বিধবা মেয়েদের ঠকিয়ে খাবার ব্যবসাদার এসে পড়ল চারদিক থেকে। মামলার ফাঁদ ফাঁদলে আত্মীয়তার ছিটেফোঁটা আছে যাদের। সৈনী স্বয়ং সমস্ত আইনের প্যাচ নিতে লাগলো বুঝে। তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিলে স্থান বুঝে উকিল পাড়ায়। সেটাতে তার অসংকোচ নৈপুণ্য ছিল। সংস্কার মানার কোনো বালাই ছিল না। মামলায় জিতে নিলে একে একে দুঃসম্পর্কে দেওর গেল জেলে দলিল জাল করার অপরাধে। ওদের একটি মেয়ে আছে, তার নামকরণ হয়েছিল নীলিমা। মেয়েটি স্বয়ং সেটিকে বদল করে নিয়েছে নীলা। কেউ না মনে করে বাপ মা মেয়ের কালো রং দেখে একটা মুলায়েম নামের তলায় সেই নিন্দেটি চাপা দিয়েছে। মেয়েটি একেবারে ফুটফুটে গৌরবর্ণ। মা বলতো ওদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে এসেছিল। মেয়ের দেহে ফুটেছে কাশ্মীরি শ্বেত পদ্মের আভা, চোখেতে নীল পদ্মের আভাস, আর চুলে চমক দেয় যাকে বলে পিঙ্গল বর্ণ। মেয়ের বিয়ের প্রসঙ্গে কুলশীল জাতগোষ্ঠীর কথা বিচার করবার রাস্তা ছিল না, একমাত্র ছিল মন খোলাবার পথ। শাস্ত্রকে ডিঙিয়ে গেল তার ভেলকি। অল্প বয়সের মারোয়ারি ছেলে, তার টাকা, পৈতৃক শিক্ষা একালের। অকস্মাৎ সে পড়ল এসে অনঙ্গের অলক্ষ্য ফাঁদে। নীলা একদিন গাড়ির অপেক্ষা স্কুলের দরজার কাছে ছিল দাঁড়িয়ে। সেই সময় ছেলেটি দৈবাত তাকে দেখেছিল। তারপর থেকে আরও কিছুদিন ওই রাস্তায় সে বায়ু সেবন করেছে। স্বাভাবিক স্ত্রী বুদ্ধির প্রেরণায় মেয়েটি গাড়ি আসবার বেশ কিছুক্ষণ পূর্বেই গেটের কাছে দাঁড়াত। কেবল সেই মারোয়ারি ছেলে নয়, আরও 2-4 সম্প্রদায়ের যুবক ওইখানটায় অকারণ পদচারণার চর্চা করত। তার মধ্যে ওই ছেলেটি চোখ বুঝে দিল ঝাঁপ ওই জালের মধ্যে, আর ফিরল না। সিভিল মতে বিয়ে করলে সমাজের ওপারে, বেশি দিনের মেয়াদে নয়। তার ভাগ্যে বতুটি এলো প্রথমে, তারপরে দাম্পত্যের মাঝখানটাতে দাড়ি টানলে টাইফয়েড, তারপরে মুক্তি। সৃষ্টিতে অনাসৃষ্টিতে মিশিয়ে উপদ্রব চলতে লাগলো। মা দেখতে পায় তার মেয়ের ছটফটানি। মনে পড়ে নিজের প্রথম বয়সের জ্বালামুখীর অগ্নিচাঞ্চল্য। মন উদ্গ্রীব, মন উদ্বিগ্ন হয়। খুব নিবিড় করে পড়াশোনার বেড়া ফাঁকতে থাকে। পুরুষ শিক্ষক রাখল না, একজন বিদুষীকে লাগিয়ে দিল ওর শিক্ষকতায়।
নীলার যৌবনের আঁচ লাগতো তারও মনে, তুলত তাকে তাতিয়ে অনির্দেশ্য কামনার তপ্ত বাষ্পে। মুগ্ধের দল ভিড় করে আসতে লাগলো এদিকে ওদিকে, কিন্তু দরওয়াজা বন্ধ। বন্ধুত্ব প্রয়াসিনীরা নিমন্ত্রণ করে চায়ে, টেনিসে, সিনেমায়। নিমন্ত্রণ পৌঁছয় না কোনো ঠিকানায়। অনেক লোভী ফিরতে লাগলো মধুগন্ধ ভরা আকাশে, কিন্তু কোনো অবাক্য কাঙাল সৈনী ছাড়পত্র পায় না। এদিকে দেখা যায় উৎকণ্ঠিত মেয়ে সুযোগ পেলে উঁকি ঝুঁকি দিতে চায় অজাগায়। বই পড়ে যে বই টেক্সটবুক কমিটির অনুমোদিত নয়, ছবি গোপনে আনিয়ে নেয় যা আর্ট শিক্ষার আনুকূল্য করে বলে বিড়ম্বিত। ওর বিদুষী শিক্ষয়িত্রীকে পর্যন্ত অন্যমনস্ক করে দিলে। ডায়োসিশন থেকে বাড়ি ফেরবার পথে আলুথালু চুলওয়ালা গোফের রেখামাত্র দেওয়া সুন্দর হানো এক ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে দিয়েছিল। ওর রক্ত উঠেছিল ছমছম করে। চিঠিখানা লুকিয়ে রেখেছিল জামার মধ্যে। ধরা পড়ল মায়ের কাছে। সমস্ত দিন ঘর বন্ধ করে কাটালো অনাহারে। সৈনিক স্বামী যাদের বৃত্তি দিয়েছিলেন সেই সব ভালো ভালো ছাত্রমহলে সৈনিক পাত্র সন্ধান করেছে। সবাই প্রায় আড়ে আড়ে ওর টাকার থলির দিকে তাকায়। একজন তো তার থিসিস ওর নামে উৎসর্গ করে বসল। ও বললে, হায় রে কপাল, লজ্জায় ফেললে আমাকে। তোমার পোস্ট গ্র্যাজুয়েটই মেয়াদ ফুরিয়ে আসছে শুনলুম, অথচ মালা চন্দন দিলে অজায়গায়। হিসেব করে ভক্তি না করলে উন্নতি হবে না যে। কিছুদিন থেকে একটি ছেলের দিকে সৈনী দৃষ্টিপাত করেছিল। ছেলেটি পছন্দসই বটে। তার নাম রেবতী ভট্টাচার্য। এর মধ্যে সায়েন্সের ডাক্তার পদবিতে চড়ে বসেছে। ওর দুটো লেখার যাচাই হয়ে গেছে বিদেশে। লোকের সঙ্গে মেলামেশা করবার কলাকৌশল সৈনীর ভালো করে জানা আছে। মনমতো চৌধুরী রেবতীর প্রথম দিককার অধ্যাপক। তাকে নিলে বশ করে কিছুদিন চায়ের সঙ্গে রুটি, টোস্ট, অমলেট, কখনো বা ইলিশ মাছের ডিমের বড়া খাইয়ে কথাটা পারলে। বললে, আপনিও তো ভাবছেন আমি আপনাকে বারে বারে চা খেতে ডাকি কেন? মিসেস মল্লিক, আমি তোমাকে নিশ্চয় বলতে পারি সেটা আমার দুর্ভাবনার বিষয় নয়। সৈনী বললে, লোকে ভাবে আমরা বন্ধুত্ব করে থাকি স্বার্থের গরজে। দেখো মিসেস মল্লিক, আমার মত হচ্ছে এই, গরজটা যারই হোক, বন্ধুত্বটাই তো লাভ। আর এই বা কম কি কথা? আমার মতন অধ্যাপককে দিও কারোর স্বার্থসিদ্ধি হতে পারে। এই যাত্রার বুদ্ধি কেতাবের বাইরে হাওয়া খেতে পায় না বলে ফ্যাকাশে হয়ে গেছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে দেখতে পাচ্ছি। দেখো, যদিও আমি মাস্টারি করি তবু ঠাট্টাও করতে পারি। দ্বিতীয়বার চা খেতে ডাকবার পূর্বে এটা জেনে রাখা ভালো। জেনে রাখলুম, বাঁচলুম। অনেক অধ্যাপক দেখেছি, তাদের মুখ থেকে হাসি বের করতে ডাক্তার ডাকতে হয়। বাহ বাহ, আমারই দলের লোক দেখছি তুমি। তাহলে এবার আসল কথাটা পাড়া হোক। জানেন বোধহয়, জীবনে আমার স্বামীর ল্যাবরেটরি ছিল একমাত্র আনন্দ। আমার ছেলে নেই। ওই ল্যাবরেটরিতে বসিয়ে দেব বলে ছেলে খুঁজছি। কানে এসেছে রেবতী ভট্টাচার্যের কথা। অধ্যাপক বললেন, যোগ্য ছেলেই বটে, তার যে লাইনের বিদ্যে সেটাকে শেষ পর্যন্ত চালান করতে মাল মশলা কম লাগবেন। সৈনী বলে, আমার হ্রাস করা টাকা ছাতা পড়ে যাচ্ছে। আমার বয়সের বিধবা মেয়েরা ঠাকুর দেবতার দালালদের দালালি দিয়ে পরকারের দরজা ফাঁক করে নিতে চায়। আপনি শুনে হয়তো রাগ করবেন, আমি ওসব কিছু বিশ্বাস করি না। চৌধুরী দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, তুমি তবে কি মানো? মানুষের মতন মানুষ যদি পাই তবে তার সব পাওনা শোধ করে দিতে চাই, যতদূর সাধ্য আমার আছে। এটাই আমার ধর্মকর্ম। চৌধুরী বলেন, হুররে, শিলা ভাসে জলে। মেয়েদের মধ্যেও দৈবাত কোথাও কোথাও বুদ্ধির প্রমাণ মেরে দেখছে। আমার একটি বিএসসি বোকা আছে, সেদিন হঠাৎ দেখি গরুর পা ছুঁয়ে সে উল্টো ডিগবাজি খেলতে লেগেছে। মগজ থেকে বুদ্ধি যাচ্ছে উড়ে ফাটা শিমুলের তুলের মতো। তা তোমার বাড়িতে কি ওকে ল্যাবরেটরিতে বসিয়ে দিতে চাও? তফাতে আর কোথাও বলে হয় না। চৌধুরী মশাই, আপনি ভুল করবেন না, আমি মেয়ে মানুষ। এইখানে এই ল্যাবরেটরিতে হয়েছে আমার স্বামীর সাধনা। তার ওই বেদির তলায় কোনো একজন যোগ্য লোককে বাতি জ্বালিয়ে রাখবার জন্য যদি বসিয়ে দিতে পারি, তাহলে যেখানেই থাকুন তার মন খুশি হবে। চৌধুরী বলেন, ভাই জব, এতক্ষণে মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে খারাপ লাগলো না। একটা কথা জেনে রেখো, রেবতীকে যদি শেষ পর্যন্ত পুরোপুরি সাহায্য করতে চাও তাহলে লাখ টাকারও লাইন পেরিয়ে গেলেও আমার খড়কুটো কিছু বাকি থাকবে। কিন্তু পরলোকে যাকে খুশি করতে চাও তার মেজাজ খারাপ হয়ে যাবে না তো? শুনেছি তারা ইচ্ছে করলে হারে চড়ে লাফালাফি করতে পারেন। আপনি খবরের কাগজ পড়েন তো? মানুষ মারা গেলে তার গুণাবলী প্যারাগ্রাফে প্যারাগ্রাফে ছাপিয়ে পড়তে থাকে। সেই মৃত মানুষের বদান্যতার উপর ভরসা করলে তো দোষ নেই। টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে। আমরা কি করতে আছি? যদি থলি ছেড়ে স্বামীর পাপ হালকা করতে না পারি, যাকে টাকা, আমার টাকার দরকার নেই। অধ্যাপক উত্তেজিত হয়ে বললেন, কি আর বলবো তোমাকে, খনি থেকে সোনা ওঠে, সেই খাঁটি সোনা, যদিও তাতে মিশাল থাকে অনেক কিছু। তুমি সেই ছদ্মবেশে সোনার ঠেলা। চিনেছি তোমাকে, এখন কি করতে হবে বলো? ওই ছেলেটিকে রাজি করিয়ে দিন, চেষ্টা করো।
কিন্তু কাজটা খুব সহজ নয়, বুঝলে? আর কেউ হলে তোমার দান লাফিয়ে নি। কোথায় বাঁচছে বলুন? শিশুকাল থেকে একটি মেয়ে গ্রহ ওর কুষ্ঠি দখল করে বসেছে, রাস্তা আগলে রয়েছে, অটল অবুদ্ধি। বলেন কি পুরুষ মানুষ? দেখো মিসেস মল্লিক, রাগ করবে কাকে নিয়ে জানো? মেট্রিয়ার্কাল সমাজ কাকে বলে? যে সমাজে মেয়েরাই হচ্ছে পুরুষের সেরা। এক সময় সেই দ্রাবিড়ী সমাজের ঢেউ বাংলাদেশে খেলতো। সৈনী বলবে, সে সুদিন তো গেছে। তলায় তলায় ঢেউ খেলে হয়তো গুলিয়ে দেয় বুদ্ধি সত্যি, কিন্তু হাল যে একলা পুরুষের হাতে। কানে মন্ত্র দেন তারাই, আর জোরে দেন কানমলা। কান ছিঁড়ে যাওয়ার জো হয়। আহা, কথা কইতে জানো তুমি। তোমার মতন মেয়েদের যুগ যদি আসে, তাহলে মেট্রিয়ার্কাল সমাজে ধোবার বাড়ির ফর্দরাগী মেয়েদের শাড়ির আর আমাদের কলেজের প্রিন্সিপালকে পাঠিয়ে দিই ঢেকি করতে। মনোবিজ্ঞান বলে বাংলাদেশে মেট্রিয়ার্কি বাইরে নেই, আছে নারীতে। মা মা শব্দে হাম্বাধ্বনি, আর কোন দেশের পুরুষ মরে শুনেছ কি? তোমাকে খবর দিচ্ছি, রেবতীর বুদ্ধির ডগার উপর চড়ে বসে আছে একটি রীতিমতো মেয়ে। কাউকে ভালোবাসে নাকি? আহা, সেটা হলে তো বুঝদু মোর শিরায় প্রাণ করছে থুকতো। যুবতীর হাতে বুদ্ধি খোয়াবার বায়না নিয়েই তো এসেছে। এই তো সেই বয়স। তা না হয়ে এই কাঁচা বয়সে ও যে এক মালা জপকালী হাতের মালার গুটি বনে গেছে। ওকে বাঁচাবে কিসে? না যৌবন, না বুদ্ধি, না বিজ্ঞান। আচ্ছা, একদিন ওকে এখানে চা খেতে ডাকতে পারি কি? আমাদের মতন অসুচির ঘরে খাবেন তো? অসুচি না খায় তো ওকে আছড়ে আছড়ে এমন সূচি করে নেব যে বামনাইয়ের দাগ থাকবে না ওর মজ্জা। একটা কথা জিজ্ঞাসা করি, তোমার নাকি একটি সুন্দরী মেয়ে আছে? আছে, পুরা কপালে সুন্দরীও বটে। তা কি করবো বলুন? না না না, আমাকে ভুল করো না। আমার কথা যদি বলো সুন্দরী মেয়ে আমি পছন্দই করি, ওটা আমার একটা রোগ বললেই হয়। কিন্তু ওর আত্মীয়রা বেরোসি, ভয় পেয়ে যান। ভয় নেই, আমি নিজের জাতে মেয়ের বিয়ে দেব ঠিক করেছি। এটা একেবারে বানানো কথা। তুমি নিজে তো বেজাতে বিয়ে করেছো। নাকাল হয়েছে কম নয়, বিষয় দখল নিয়ে মামলা করতে হচ্ছে বিস্তর। যে করে জিতেছি সেটা বলবার কথা নয়। শুনেছি কিছু কিছু। বিপক্ষ পক্ষের আর্টিকেল ক্লাবকে নিয়ে তোমার নামে গুজব রটেছিল। মোকদ্দমায় জিতে তুমি তো সরে বললে। সে লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যায়। আর এত যুগ ধরে মেয়ে মানুষ টিকে আছে কি করে? ছল করার কম কৌশল লাগে না। লড়াইয়ের তাকবাগের সময় নি সে। তবে কিনা তাতে মধু কিছু খরচ করতে হয়। এগুলো নারীর স্বভাবতত্ত্ব, লড়াইয়ের রীতি। ওই দেখো, আবার তুমি আমাকে ভুল করছো। আমরা বিজ্ঞানী, আমরা বিচারক নই। স্বভাবের খেলা আমরা নিষ্কাম ভাবে দেখে যাই। যে খেলায় যা ফল হবার তা তো ফলতেই থাকে। তোমার বেলায় ফলটা বেশ হিসেব মতোই ফলেছিল। বলেছিলাম, ধন্য মেয়ে তুমি। এই কথাটাও ভেবেছি, আমি যে তখন প্রফেসর ছিলাম, আর্টিকেল ক্লার্ক ছিলাম না। সেটা আমার বাঁচোয়া। মার্কারি সূর্যের কাছ থেকে যতটুকু দূরে আছে, ততটুকু দূরে থেকেই বেঁচে গেল। ওটা গণিতের হিসেবের কথা। ওতে ভালো নেই, মন্দ নেই, এসব কথা বোধ হয় তুমি বুঝতে শিখেছো। তা শিখেছি, গ্রহগুলো টান মেনে চলে, আবার টান এড়িয়ে চলে। এটা একটা শিখে নেবার তত্ত্বই কি। আর একটা কথা কবুল করছি, এইমাত্র তোমার সঙ্গে কথা কইতে কইতে একটা হিসেব মনে মনে কষছিলাম। সেও অঙ্কের হিসেব। ভেবে দেখো, বয়সটা যদি অন্তত 10টা বছর কম হতো, তাহলে খামোখা আজ একটা বিপদ ঘটত। কলিশন ওইটুকু পাশ কাটিয়ে গেল আর কি। তবুও বাষ্পের জোয়ার উঠছে বুকের মধ্যে। ভেবে দেখো, সৃষ্টিটা আগাগোড়াই কেবল অঙ্ক কষার খেলা। এই বলে চৌধুরী 2 হাঁটু চাপড়িয়ে হা হা করে এসে উঠলেন। একটা কথা তার হুঁশ ছিল না যে তার সঙ্গে দেখা করবার আগে সৈনী 2 ঘন্টা ধরে রঙে চঙে এমন করে বয়স বদল করেছে যে সৃষ্টিকর্তাকে আগাগোড়াই দিয়েছে ঠকি। পরের দিন অধ্যাপক এসে দেখলেন সোহিনী রোয়া ওটা হাড় বের করা একটা কুকুরকে স্নান করিয়ে তোয়ালে দিয়ে তার গা মুছে দিচ্ছে। চৌধুরী জিজ্ঞাসা করলেন, ওই অপয়মন্দটাকে এত সম্মান কেন? ওকে বাঁচিয়েছি বলে। পা ভেঙেছিল মোটরের তলায় পড়ে, আমি সারিয়ে তুলেছি ব্যান্ডেজ পেতে। এখন ওর প্রাণটার মধ্যে আমারও শেয়ার আছে। রোজ রোজ ওই অলক্ষণের চেহারা দেখে মন খারাপ হয়ে যাবে না? চেহারা দেখবার জন্য তো ওকে রাখিনি। মরতে মরতে এই যে ও সেরে উঠেছে, এটা আমার দেখতে ভালো লাগে। ওই প্রাণীর বেঁচে থাকবার দরকারটা যখন দিনে দিনে মিটিয়ে দিই, তখন ধর্মকর্ম করতে ছাগল ছানার গলায় দড়ি বেঁধে আমাকে কালীতলায় দৌড়তে হয় না। তোমাদের বায়োলজি ল্যাবরেটরি কানাখোরা কুকুর খরগোশগুলোর জন্য আমি একটা হাসপাতাল বানাবো স্থির করেছি। মিসেস মল্লিক, যতই তোমায় দেখছি তাক লাগছে। আরো বেশি দেখলে ওটার উপশম হবে। রেবতী বাবুর খবর দেবেন বলেছিলেন, সেটা আরম্ভ করে দিন। আমার সঙ্গে দূর সম্পর্কে ওদের যোগ আছে, তাই ওদের ঘরের খবর জানি। রেবতীকে জন্ম দিয়ে ওর মা মারা যান। বরাবরও পিসির হাতে মানুষ। ওর পিসির আচার নিষ্ঠা একেবারে নিরে। এতটুকু খুঁত নিয়ে ওর খুঁতকুতুনি সংসারকে অতিষ্ঠ করে তুলত। তাকে ভয় না করতো এমন লোক ছিল না পরিবারে। ওর হাতে রেবতীর পৌরুষ গেল ছাতু হয়ে।
স্কুল থেকে ফিরতে 5 মিনিট দেরি হলে 25 মিনিট লাগতো তার জবাবদিহি করতে। সৈনী বললে, আমি তো জানি পুরুষরা করবে শাসন, মেয়েরা দেবে আদর, তবেই ওজন ঠিক থাকে। অধ্যাপক বললেন, ওজন ঠিক রেখে চলা মরালগামিনীদের হাতে নেই। ওরা এদিকে ছুঁকবে, ওদিকে ছুঁকবে। কিছু মনে করো না মিসেস মল্লিক, ওদের মধ্যে দৈবাত মিলিয়ে যারা খাড়া রাখে মাথা, চলে সোজা চালে, যেমন আর বলতে হবে না। কিন্তু আমার মধ্যেও শিকড়ের দিকে মেয়ে মানুষ যথেষ্ট আছে। কি ঝোঁকে পেয়েছে দেখছেন না, ছেলে ধরা ছোক, নইলে আপনাকে বিরক্ত করতেন কি? দেখো, বারবার ওই কথাটা বলো না তো। জেনে রাখো, আজ ক্লাসের জন্য তৈরি না হয়েই চলে এসেছি। কর্তব্যের গাফেলি এতই ভালো লাগছে। বোধহয় মেজাজটার পরেই আপনার বিশেষ একটু কৃপা আছে। একটু অসম্ভব নয়, কিন্তু তার মধ্যেও তো একটা ইতর বিশেষ আছে। যা হোক, সে কথাটা পরে হোক। সৈনী হেসে বললে, পরে না হলেও চলবে, আপাতত যে কথাটা উঠেছে শেষ করে দিন। রেবতীবাবুর এত উন্নতি হলো কি করে? যা হতে পারত তার তুলনায় কিছুই হয়নি। একটা রিসার্চের কাজে ওর বিশেষ দরকার হয়েছিল উঁচু পাহাড়ে যাওয়া। ঠিক করেছিল যাবে বদ্রিকাশ্রমে। আরে সর্বনাশ, পিসিরও ছিল এক পিসি, সে বুড়ি মরবে তো মরুক ওই বদ্রিকার রাস্তায়। পিসি বললে, আমি যতদিন বেঁচে আছি পাহাড় পর্বত চলবে না। কাজেই তখন থেকে এক মনে যা কামনা করেছি সে মুখ ফুটে বলবার নয়। থাক সে কথা। কিন্তু শুধু পিসিমাদের দোষ দিলে চলবে কেন? মায়ের দুলাল ভাইপোদের হাড় বুঝি কোনো কালে পাকবে না? সে তো পূর্বেই বলেছি, ব্যাট্রিয়াকি রক্তের মধ্যে হাম্বাধ্বনি জাগিয়ে তোলে, হতবুদ্ধি হয়ে যায় বৎসরা। আফসোসের কথা কি আর বলবো, এ তো হলো নাম্বার 1। তারপরে রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে কেমব্রিজে যাবে স্থির হলো, আবার এসে পড়ল সেই পিসিমা আউ আউ শব্দে। তার বিশ্বাস ও চলেছে মেম সাহেব বিয়ে করতে। আমি বললুম, না হয় করলো বিয়ে। সর্বনাশ, কথাটা আন্দাজে ছিল, এবার যেন পাকা হয়ে দেখা গেল। পিসি বলে, ছেলে যদি বিলেতে যায় তাহলে গলায় দড়ি দিয়ে মরবে। কোনো দেবতার দোহাই পারলে পাকানো হবে দড়িটা নাস্তিক আমি জানিনি, তাই দড়িটা বাজারে মিলল না। রেবতীকে খুব খানিকটা গাল দিলুম, বললুম স্টুপিড, বললুম ডান্স, বললুম ইম্বেসলি। ব্যাস, ওইখানেই খতম। রেবু এখন ভারতীয় গানিতে ফোঁটা ফোঁটা তেল বের করছে। সৈনী অস্থির হয়ে উঠল, দেয়ালে মাথা ঢুকে মরতে ইচ্ছে করছে। একটা মেয়ে রেবতীকে তলিয়ে দিয়েছে, আর একটা মেয়ে তাকে টেনে তুলবে ডাঙায়, এই আমার পণরই। স্পষ্ট কথা বলি ম্যাডাম, জানোয়ারগুলোকে শিং ধরে তলিয়ে দেবার হাত তোমার পাকা, লেজে ধরে তাদের উপরে তোলবার হাত তেমন দুরস্থ হয়নি। তা এখন থেকে অভ্যাসটা শুরু হোক। একটা কথা জিজ্ঞাসা করি, সায়েন্সে এত উৎসাহ তোমার এলো কোথা থেকে? সকল রকম সায়েন্সই সারা জীবন আমার স্বামীর মন ছিল মেতে। তার নেশা ছিল বর্মা চুরুটার ল্যাবরেটরি। আমাকে চুরুট ধরিয়ে প্রায় বর্মিজ মেয়ে বানিয়ে তুলেছিলেন। ছেড়ে দিলুম, দেখলুম পুরুষের চোখে খটকা লাগে। তার আর এক নেশা আমার উপর দিয়ে জমিয়েছিলেন। পুরুষরা মেয়েদের মজায় বোকা বানিয়ে উনি আমাকে মজিয়েছিলেন বিদ্যে দিয়ে দিনরাত। দেখুন চৌধুরী মশাই, স্বামীর দুর্বলতা স্ত্রীর কাছে ঢাকা থাকে না, কিন্তু আমি ওর মধ্যে কোনোখানে খাদ দেখতে পাইনি। কাছে থেকে তখন দেখতুম, দেখেছি উনি বড়, আজ দূরে থেকে দেখছি, দেখি উনি আরো বড়। চৌধুরী জিজ্ঞাসা করলেন, কোন কালে সব থেকে তাকে বড় ঠেকছে? বলবো, উনি বিদ্বান বলে নয়, বিদ্যার পরেও নিষ্কাম ভক্তি ছিল বলে। উনি একটা পুজোর আলো পুজোর হওয়ার মধ্যে ছিলেন। আমরা মেয়ের একবার ছোবার মতো জিনিস না পেলে পুজো করবার থই পাইনি। তার মধ্যে এই ল্যাবরেটরি আমার পূজার দেবতা হয়েছে। ইচ্ছে করে এখানে মাঝে মাঝে ধূপধুনো জ্বালিয়ে শাঁখ ঘণ্টা বাজাই। ভয় করি আমার স্বামী ঘৃণাকে। তার দৈনিক পুজো ছিল যখন, এইসব যন্ত্রতন্ত্র ঘিরে চমত কলেজের ছাত্রেরা, শিক্ষা নিত তাঁর কাছ থেকে, আর আমিও বসে যেতুম। ছেলেগুলো সায়েন্সে মন দিতে পারত কি? যারা পারত তাদেরই বাছাই হয়ে যেত। এমন সব ছেলে দেখেছি যারা সত্যকার বৈরাগী। আবার দেখেছি কেউ কেউ নোট নেবার ছলে একবার পাশের ঠিকানায় চিঠি লিখে সাহিত্য চর্চা করত। কেমন লাগতো? সত্যি কথা বলবো, খারাপ লাগতো না। স্বামী চলে যেতেন কাজে, ভাবুকদের মন আশেপাশে ঘুরঘুর করত। কিছু মনে করো না, আমি সাইকোলজি স্টাডি করে থাকি। জিজ্ঞাসা করি, ওরা কিছু ফল পেত কি? বলতে ইচ্ছা করে না, নোংরা আমি। 2-4 সঙ্গে জানাশোনা হয়েছে যাদের কথা মনে পড়লেও আজও মনের মধ্যে মুচড়িয়ে ধরে। 2-4 মন যে লোভী, মাংস মজ্জার নিচে লোভের চাপা আগুন যে লুকিয়ে রেখে দেয়, খোঁচা পেলে জ্বলে ওঠে। আমি তো গোড়া দিয়ে নাম ডুবিয়েছি। সত্যি কথা বলতে আমার বাঁধে না। আজন্ম তপস্বনী নই আমরা। হরং করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের। দ্রৌপদী কুন্তীদের সেজে বসতে হয় সীতা সাবিত্রী। একটা কথা বলি আপনাকে চৌধুরী মশাই, মনে রাখবেন, ছেলেবেলা থেকে ভালো মন্দ বোধ আমার স্পষ্ট ছিল না। কোনো গুরু আমায় তা শিক্ষা দেননি। তার মন্দের মাঝে আমি ছাপ দিয়েছি সহজে, পারও হয়ে গেছি সহজে। গায়ে আমার দাগ লেগেছে কিন্তু মনে ছাপ লাগেনি, কিন্তু আমাকে আঁকড়ে ধরতে পারিনি। যাই হোক, তিনি যাবার পথে তার চিতার আগুনে আমার আসক্তিতে আগুন লাগিয়ে দিয়েছেন।
জমা পাপ একে একে জ্বলে যাচ্ছে। এই ল্যাবরেটরিতে জ্বলছে সেই হোমের আগুন। ব্রাভো! সত্যি কথা বলতে কি সাহস তোমার! সত্যি কথা বলি না, আবার লোক থাকলে বলা সহজ হয়। আপনি যে খুব সহজ, খুব সত্যি। দেখো, এই যে চিঠি লিখিয়ে ছেলেগুলো তোমার প্রসাদ পেয়েছিল, তারা কি এখনো আনাগোনা করে? সে করেই তো তারা মুছে দিয়েছে আমার মনের ময়লা। দেখলুম জুটেছে তারা আমার চেক বইয়ের দিকে লক্ষ্য করে। ভেবেছিল মেয়ে মানুষের মোহ মরতে চায় না, ভালোবাসার হৃদের গর্ত দিয়ে পৌঁছবে তাদের হাত আমার টাকার সিন্ধুকে। এত রসামান নেই, তারা জানতো না। আমার শুকনো পাঞ্জাবি মন, আমি সমাজের আইন কানুন ভাসিয়ে দিতে পারি দেহের টানে পড়ে, কিন্তু প্রাণ গেলেও বেইমানি করতে পারবো না। আমার ল্যাবরেটরির এক পয়সাও তারা খসাতে পারেনি। আমার প্রাণ শক্ত পাথর হয়ে চেপে আছে আমার দেবতার ভান্ডারের দ্বার। ওদের সাধ্য নেই সে পাথর গলাবে। আমাকে যিনি বেছে এনেছিলেন তিনি ভুল করেননি। তাকে আমি প্রণাম করি, আর পায়ে যদি সে ছেলেগুলোর কান মুলে দিই। বিদায় নেবার আগে অধ্যাপক একবার ল্যাবরেটরিটা ঘুরে এলেন সৈনির সঙ্গে নিয়ে। বললেন, এইখানেই মেয়ে বুদ্ধির চোলাই হয়ে গেছে, অপদেবতার গাদ গেছে নেমে, বেরিয়ে এসেছে খাঁটি স্পিরিট। সৈনী বললে, যা বলুন, মন থেকে ভয় যায় না। মেইলি বুদ্ধি বিধাতার আদি সৃষ্টি। যখন বয়স অল্প থাকে, মনের জোর থাকে, তখন সে লুকিয়ে তাকে ঝোপে ঝাড়ে। যেই রক্ত আসে ঠান্ডা হয়ে বেরিয়ে আসেন সনাতনী পিসিমা। তার আগেই আমার মরবার ইচ্ছে রইল। অধ্যাপক বলেন, ভয় নেই তোমার, আমি বলছি তুমি সজ্ঞানে মরবে। সাদা শাড়ি পরে মাথায় কাঁচা পাকা চুলের পাউডার মেখে সৈনী মুখের উপর একটা সূচি সাত্ত্বিক আভা মেজে তুললে। মেয়েকে নিয়ে মোটর লঞ্চে করে উপস্থিত হলো বোটানিক্যালে। তাকে পরিয়েছে নীলচে সবুজ বেনারসি শাড়ি, ভেতর থেকে দেখা যায় বসন্তী রঙের কাচুলি। কপালে তার কুমকুমের ফোঁটা, সূক্ষ্ম একটা কাজলের রেখা চোখে, কাঁধের কাছে ঝুলে পড়া গুচ্ছ করা খোঁপা, পায়ে কালো চামড়ার ওপরে লাল মখমলের কাজ করা স্যান্ডেল। সেই আকাশ নিম বিথিকার তলায় রেবতী রবিবার কাটায়। আগে থাকতে সংবাদ দিয়ে সৈনিক সেইখানে এসে তাকে ধরলে, প্রণাম করলে, একেবারে তার পায়ে মাথা রেখে। ভীষণ ব্যস্ত হয়ে উঠলে রেবতী। সৈনী বললে, কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রীর মেয়ে। চৌধুরী মশাইয়ের কাছে আমার কথা শুনে থাকবে। শুনেছি, কিন্তু এখানে আপনাকে বসাবো কোথায়? এই যে রয়েছে সবুজ তাজা ঘাস, এমন আসন কোথায় পাওয়া যায়? ভাবছ বোধহয় এখানে আমি কি করতে এসেছি? এসেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতন ব্রাহ্মণ তো খুঁজে পাবো না। রেবতী আশ্চর্য হয়ে বললে, আমার মতো ব্রাহ্মণ? তা না তো কি, আমার গুরু বলেছেন এখনকার কালের সব সেরা যে বিদ্যা, তাতেই যার দখল তিনি সেরা ব্রাহ্মণ। রেবতী অপ্রস্তুত হয়ে বলল, আমার বাবা করতেন যজন যাজন, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। বলো কি, তুমি যে মন্ত্র শিখেছ সেই মন্ত্রে সমস্ত জগৎ হয়েছে মানুষের বশ। তুমি ভাবছো মেয়ে মানুষের মুখে এসব কথা এলো কোথা থেকে? পেয়েছি পুরুষের মতন পুরুষের মুখ থেকে। তিনি আমার স্বামী। যেখানে তার সাধনার পীঠস্থান ছিল, কথা দাও বাবা, সেখানে তোমাকে যেতে হবে। কাল সকালে আমার ছুটি আছে, যাব। তোমার দেখছি গাছপালার শখ, বড় আনন্দ হলো। গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিলেন বর্মায়। আমি তার সঙ্গ ছাড়িনি, কিন্তু সায়েন্সের চর্চায় নয়। নিজের ভেতর থেকে যে গাদ উঠত ফুটে, স্বামীর চরিত্রের মধ্যেও সেটা অনুমান না করে থাকতে পারত না। সন্দেহের সংস্কার ছিল ওর আঁতে আঁতে। একসময় নন্দকিশোরের যখন গুরুতর পীড়া হয়েছিল, তিনি স্ত্রীকে বলেছিলেন, মরবার একমাত্র আরাম এই যে সেখান থেকে তুমি আমাকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে পারবে না। সৈনী বললে, সঙ্গে যেতে পারি তো? নন্দকিশোর হেসে বললেন, সর্বনাশ। সৈনী রেবতীকে বললে, বর্মা থেকে আসবার সময় এনেছিলাম এক গাছের চারা। বার্মিজরা তাকে বলে কোজ্জাই টানিয়েন, চমৎকার ফুলের শোভা, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না। আজ সকালে স্বামীর লাইব্রেরি ঘেটে এনাম সৈনীর প্রথম বের করেছে। গাছটা চোখেও দেখেনি। বিদ্যার জাল ফেলে বিদ্যানকে টানতে চায়। অবাক হল রেবতী। জিজ্ঞাসা করলে, এর ল্যাটিন নামটা কি জানেন? সৈনী অনায়াসে বলে দিলে, তাকে বলে মিলেটিয়া। বললে, আমার স্বামী সহজে কিছু মানতেন না, তবু তার একটা অন্ধবিশ্বাস ছিল ফলে ফুলে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সুন্দর, মেয়েরা বিশেষ অবস্থায় তার দিকে একান্ত করে যদি মন রাখে, তাহলে সন্তানরা সুন্দর হয়ে জন্মাবেই। এ কথা তুমি বিশ্বাস করো কি? বলা বাহুল্য, এটা নন্দকিশোরের মত নয়। রেবতী মাথা চুলকিয়ে বললে, যথোচিত প্রমাণ তো এখনো জড়ো হয়নি। সৈনী বললে, অন্তত একটা প্রমাণ পেয়েছি আমার আপন ঘরেই। আমার মেয়ে অমন আশ্চর্য রূপ পেল কোথা থেকে? বসন্তের নানা ফুলের যেন। থাক, নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। দেখবার জন্য উৎসুক হয়ে উঠল রেবতী। নাট্যের কোনো সরঞ্জাম বাকি ছিল না। সৈনী তার রাধনী বামুনকে সাজিয়ে এনেছে পূজারী বামুনের বেশে।
পরনে চেলি, কপালে ফোঁটা তিলক, টিকিতে ফুল বাঁধা, বেলের আঠায় মাজা মোটা পইতে গলায়। তাকে ডেকে বললে, ঠাকুর সময় তো হলো, নীলুকে একবার ডেকে নিয়ে এসো। নীলাকে তার মা বসিয়ে রেখেছিল স্টিম লঞ্চে। ঠিক ছিল ডালি হাতে সেই উঠে আসবে। বেশ খানিকক্ষণ তাকে দেখা যাবে সকালবেলার ছায়ার আলোয়। ইতিমধ্যে রেবতীকে ছইনি তন্ন তন্ন করে দেখে নিতে লাগলো। রং মসৃণ শ্যামবর্ণ, একটু হলুদের আভা আছে, কপাল চওড়া, চুলগুলো আঙুল বুলিয়ে বুলিয়ে ওপরে তোলা, চোখ বড় নয় কিন্তু তাতে দৃষ্টিশক্তির স্বচ্ছ আলো জলজল করছে। মুখের মধ্যে সেইটাই সকলের চেয়ে চোখে পড়ে। নিচে মুখের বেরটা মেইলি ধাঁচের মোলায়েম। রেবতী সম্বন্ধেও যত খবর জোগাড় করেছে তার মধ্যেও বিশেষ লক্ষ্য করেছে একটা কথা, ছেলেবেলাকার বন্ধুদের ওপরে ছিল কান্নাকাটি জড়ানো সেন্টিমেন্টাল ভালোবাসা। ওর মুখে যে একটা দুর্বল মাধুর্য ছিল তাতে পুরুষ বালকদের মনে মোহ আনতে পারত। সৈনির মনে খটকা লাগলো। ওর বিশ্বাস মেয়েদের নোঙরের মতন শক্ত করে আঁকড়ে ধরার জন্য পুরুষের ভালো দেখতে হওয়ার দরকারই করে না। বুদ্ধিবিদ্যাটাও গৌণ। আসল দরকার পৌরুষের ম্যাগনেটিজম। সেটা তার স্নায়ুর পেশির ভিতরকার বেতার বার্তার মতো প্রকাশ পেতে থাকে কামনার অকথিত স্পর্ধা রূপে। মনে পড়ল নিজের প্রথম বয়সের রসনমোত্তার ইতিহাস। ও যাকে টেনেছিল কিংবা যে টেনেছিল ওকে, তার ছিল না রূপ, না ছিল বিদ্যা, না ছিল বংশগৌরব, কিন্তু কি একটা অদৃশ্য তাপের বিকিরণ ছিল যার অলৌক সংস্পর্শে সমস্ত দেহ মন দিয়ে ও তাকে অত্যন্ত করে অনুভব করেছিলেন পুরুষ মানুষ বলে। নীলার জীবনে কখন এক সময় সেই অনিবার্য আলোড়নের আরম্ভ হবে এই ভাবনা তাকে স্থির থাকতে দিত না। যৌবনের শেষ দশাই সকলের চেয়ে বিপদের দশা। সেই সময়টাতে সৈনিকে অনেকখানি ভুলিয়ে রেখেছিল নিরবকাশ জ্ঞানের চর্চায়। কিন্তু দৈবাৎ সৈনির মনে জমেছিল স্বভাবত উর্বরা, কিন্তু যে জ্ঞান নৈপর্তিক সব মেয়ে তার প্রতি টান থাকে না। নীলার মনে আলো পৌঁছয় না। নদীর ঘাট থেকে আস্তে আস্তে দেখা দিল নীলা। রোদ্দুর পড়েছে তার কপালে, তার চুলে। বেনারসি শাড়ির উপরে জরির রশ্মি ঝলমল করে উঠছে। রেবতীর দৃষ্টি এক মুহূর্তের মধ্যে ওকে ব্যক্ত করে দেখে নিলে। চোখ নামিয়ে নিল পরক্ষণেই। ছেলেবেলা থেকে তার এই শিক্ষা যে সুন্দরী মেয়ে মহামায়ার মনোহরিণী নীলা তাকে আড়াল করে রেখেছে পিসির তর্জনী। তাই যখন সুযোগ ঘটে তখন দৃষ্টির অমৃত ওকে তাড়াতাড়ি এক চুমুকে গিলতে হয়। মনে মনে রেবতীকে ধিক্কার দিয়ে সৈনী বললে, দেখো দেখো, একবার চেয়ে দেখো। রেবতী চমকে উঠে চোখ তুলে চাইলে। সৈনী বললে, দেখো তো ডক্টর অফ সায়েন্স, ও শাড়ির রঙের সঙ্গে পাতার রঙের কি চমৎকার মিল হয়েছে। রেবতী সসংকোচে বললে, চমৎকার। সৈনী মনে মনে বললে, না, আর পারা গেল না। আবার বললে, ভেতরে বাসন্তী রং কি মারছে, ওপরে সবজে নীল, কোন ফুলের সঙ্গে মেলে বলো দেখি। উৎসাহ পেয়ে রেবতী ভালো করেই দেখলে। বললে, একটা ফুল মনে পড়ছে, কিন্তু ওপরের আবরণটা ঠিক নীল নয়, ব্রাউন। কোন ফুল বলো তো? রেবতী বললে, মেলিনা। ও বুঝেছি, তার 5টি পাপড়ি, একটি উজ্জ্বল হলদে, বাকি 4টে শ্যামবর্ণ। রেবতী আশ্চর্য হয়ে গেল। বললে, এত করে ফুলের পরিচয় জানলেন কি করে? সৈনী হেসে বললে, জানা উচিত হয়নি বাবা। পুজোর সাজির বাইরের ফুল আমাদের কাছে পরপুরুষ বললেই হয়। ডালি হাতে এলো ধীরে ধীরে নীলা। মা বললে, জড়সড়য় দাঁড়িয়ে রইলি কেন? পাঁচই প্রণাম কর। থাক থাক বলে রেবতী অস্থির হয়ে উঠল। রেবতী আসন করে বসেছিল। পা খুঁজে বের করতে নীলাকে একটু হাতড়াতে হলো। শিউরে উঠল রেবতীর সমস্ত শরীর। ডালিতে ছিল দুর্লভ জাতীয় অর্কিডের মঞ্জুরি, রূপোর থালায় ছিল বাদামের তক্তি, পেস্তার বরফি, চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, মালায়ের বরফি, চৌকো করে কাটা কাটা ভাপা দই। বললে, এই সমস্তই তৈরি নীলার নিজের হাতে। সম্পূর্ণ মিথ্যে কথা। এসব কাজে নীলার না ছিল হাত, না ছিল মন। সৈনী বললে, একটু মুখে দিয়ে দেখতে হয় বাবা, ঘরে তৈরি তোমার উদ্দেশ্যে, ফরমাসে তৈরি বড়বাজারের এক চেনা দোকানে। রেবতী হাত জোর করে বললে, এই সময় খাওয়া আমার অভ্যাস নয়, বরং অনুমতি করেন যদি বাসায় নিয়ে যাই। শনি বলে, হ্যাঁ সে ভালো। অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনে বারণ। তিনি বলতেন, মানুষ তো আর অজগরের জাত নয়। একটা বড় টিফিন ক্যারিয়ারে থাকে তাকে সৈনির খাবার সাজিয়ে দিলে। নীলাকে বললে, দে তোমা, সাজিতে ফুলগুলি ভালো করে সাজিয়ে এক জাতের সঙ্গে আর এক জাত মিশিয়ে দিস না যেন। আর তোর খোপা ঘিরে ওই যে সিল্কের রুমাল জড়িয়েছিস, ওটা পেতে দিস ফুলগুলির উপর। বিজ্ঞানীর চোখে 8 পিপাসুর দৃষ্টি হয়ে উঠল উৎসুক হয়ে। এই যে প্রাকৃত জগতের মাপ ওজনের বাইরেকার জিনিস। নানা রঙের ফুলগুলির মধ্যে নীলা সুঠাম আঙ্গুল সাজাবার লয় রেখে নানান ভঙ্গিতে চলছিল।
রেবতীর চোখ ফেরানো দায় হলো। মাঝে মাঝে নীলার মুখের দিকে তাকিয়ে নিচ্ছিল। একদিকে সেই মুখের সীমানা নিয়েছে চুনি মুক্ত পান্নার মিশর করা এক হারা হাড় জড়ানো চুলের ইন্দ্রধনু, আর একদিকে বসন্তী রঙা কাচুরির উচ্ছ্রিত রাঙা পাটটি। সোহিনী মিষ্টান্ন সাজাচ্ছিল, কিন্তু ওর একটা তৃতীয় নেত্র আছে যেন। সামনে যে একটা জাদু চলছিল সে ওর লক্ষ্য এড়ায়নি। নিজের স্বামীর অভিজ্ঞতা অনুসারে সোহিনীর ধারণা ছিল বিদ্যা সাধনার বেড়া দেওয়া ক্ষেত যে সে গরু চরবার ক্ষেত নয়। আজ আভাস পেল বেড়া সকলের পক্ষে সমান ঘন নয়। সেটা ভালো লাগলো না। পরের দিন সোহিনী অধ্যাপককে ডেকে পাঠালে। বললে, নিজের গরজে আপনাকে ডেকে এনেছি মিছিমিছি কষ্ট দিই, হয়তো কাজের ক্ষতি করি। দোহাই তোমার আরো একটু ঘন ঘন ডেকো। দরকার থাকে তো ভালো, না থাকে তো আরো ভালো। আপনি জানেন, দামি যন্ত্র সংগ্রহের নেশায় আমার স্বামীর কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকতো না। মনিবদের ফাঁকি দিতেন এই নিষ্কাম লোভে। সমস্ত এশিয়ার মধ্যে এমন ল্যাবরেটরি কোথাও পাওয়া যাবে না, এই জেদ তার মতন আমাকেও পেয়ে বসেছিল। এই জেদে আমাকে বাঁচিয়ে রেখেছিল, নইলে আমার মধু রক্ত গাজিয়ে উঠে উপছিয়ে পড়তো চারদিকে। দেখুন চৌধুরী মশাই, নিজের স্বভাবের মধ্যে মন্দটা যা লেপটিয়ে থাকে সেটা যার কাছে অসংকোচে বলতে পারি, আপনি আমার সেই বন্ধু। নিজের কলঙ্কের দিকটা দেখাবার খোলসার দরজা পেলে মন হাঁক ছেড়ে বাঁচে। চৌধুরী বললেন, যারা সম্পূর্ণটা দেখতে পায় তাদের কাছে সত্যকে চাপা দেবার দরকার করে না। আদা সত্যই লজ্জার জিনিস। পুরোপুরি দেখা ধাত আমাদের, আমরা বিজ্ঞানী। তিনি বলতেন, মানুষ প্রাণপণে প্রাণ বাঁচাতে চায়, কিন্তু প্রাণ তো বাঁচে না। সেই জন্য বাঁচবার শখ মেটাবার জন্য এমন কিছুকে সে খুঁজে বেড়ায় যা প্রাণের চেয়ে অনেক বেশি। সেই দুর্লভ জিনিসকে তিনি পেয়েছেন তার এই ল্যাবরেটরিতে। একে যদি আমি বাঁচিয়ে রাখতে না পারি, তাহলেই তাকে চরম করে মারব স্বামী খাতেনি হয়ে। আমি রক্ষক চাই, তাই খুঁজছিলুম রেবতীকে। চেষ্টা করে দেখেছি হাতে হাতে ফল পাওয়ার আশা আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। কেন? ওর পিসিমা যেমনি শুনবেন রেবতীকে টেনেছি কাছে, অমনি তাকে ছো মেরে নিয়ে যাবার জন্য ছুটে আসবে। ভাববেন আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবার ফাঁদ পেতেছে। দোষ কি? হলে তো ভালোই হতো। তুমি যে বলেছিলে বেজাতে মেয়ের বিয়ে দেবে না, তখন আপনার মন জানতাম না, তাই মিথ্যে কথা বলেছিলাম। খুবই চেয়েছিলাম, কিন্তু ছেড়েছি সেই মতলব। কেন? বুঝতে পেরেছি ও ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে তা আস্ত থাকবে না। কিন্তু ও তো তোমারই মেয়ে। আমারই মেয়ে তো বটে, তাই হয়তো কি আঁতের ভিতর থেকেই চিনি। অধ্যাপক বললেন, কিন্তু এ কথা বললে চলবে কেন যে মেয়েরা পুরুষের ইন্সপিরেশন জাগাতে পারে? আমার সবই জানা আছে। পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালোই চলে, কিন্তু মদ ধরালেই সর্বনাশ। আমার মেয়েটি মদের পাত্র, কানায় কানায় ভরা। তাহলে কি করতে চাও বলো? আমার ল্যাবরেটরি দান করতে চাই পাবলিককে। তোমার একমাত্র মেয়েকে এড়িয়ে দিয়ে? মেয়েকে? ওকে দান করলে সে দান পৌঁছবে কোন রসাতলে কি করে জানবো? আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেবো রেবতীকে। তাতে তো কৃষির আপত্তি থাকবে না। মেয়েদের আপত্তির যুক্তি যদি ধরতেই পারবো, তাহলে পুরুষে জন্মাতে গেলুম কেন? কিন্তু একটা কথা বুঝতে পারছি নে, ওকে যদি জামাই না করবে তাহলে প্রেসিডেন্ট করতে চাও কেন? শুধু যন্ত্রণাগুলো নিয়ে কি হবে? মানুষ চাই ওদের প্রাণ দিতে। আর একটা কথা এই, আমার স্বামী মৃত্যুর পর থেকে একটাও নতুন যন্ত্র আনা হয়নি। টাকার অভাবে নয়, কিনতে গেলে একটা লক্ষ্য ধরে কিনতে হয়। খবর জেনেছি রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন। সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক, যত দাম লাগে লাগুক না। কি আর বলবো, পুরুষ মানুষ যদি হতে তোমাকে কাঁধে করে নিয়ে নেচে বেড়াতো। তোমার স্বামী রেল কোম্পানির টাকা চুরি করেছিলেন, তুমি চুরি করে নিয়েছো তার পুরুষের মনখানা। এমন অদ্ভুত কলমের জোর লাগানো বুদ্ধি আমি কখনো দেখিনি। আমারও পরামর্শ নেওয়া তুমি যে দরকার বোধ করো, এই আশ্চর্য। তার কারণ আপনি যে খুব খাঁটি, ঠিক কথা বলতে জানেন। হাসালে তুমি। তোমাকে বেঠিক কথা বললে ধরা পড়বো এত বড় নিরেট বোকা আমি নই। তাহলে লাগা যাক এবার। জিনিসপত্র ফদ্দ করা, দর যাচাই করা, ভালো উকিল ডেকে তোমার সত্য বিচার করা, আইন কানুন বেঁধে দেওয়া ইত্যাদি অনেক হ্যাঙ্গামা আছে। এসব দায় কিন্তু আপনারই। সেটা হবে নামমাত্র। বেশ ভালো করে জানো, যা তুমি বলাবে তাই বলবো, যা করাবে তাই করব। আমার লাভটা এই যে দুবেলা দেখা হবে তোমার সঙ্গে। তোমাকে যে কি চোখে দেখেছি তুমি তো জানো না। শরীর চৌকি থেকে উঠে এসে থা করে এক হাতে চৌধুরীর গলা জড়িয়ে ধরে গালে চুমোকে চট করে সরে গেল। ভালো মানুষের মতন বসলো গিয়ে চৌকিতে। এই রে, সব বোনাসের শুরু হলো দেখছি। সেবা যদি একটু থাকতো তাহলে কাছেও এগোতুম না। এ বরাদ্দ আপনার জুটবে মাঝে মাঝে। ঠিক বলছো? ঠিকই বলছি। আমার এতে খরচ নেই। আপনারও যে বেশি কিছু পাওনা আছে মুখের ভাব দেখে তা বোধ হচ্ছে না। অর্থাৎ বলতে চাও এ হচ্ছে মোড়া কাঠে কাঠ ঠোকরা টোকর দেওয়া। চললো উকিল বাড়িতে। কাল একবার আসবেন এ পাড়াতে। কেন, কি করতে? রেবতীর মনে দম দিতে আর নিজের মনটা খুঁয়ে বসতে। মন কি আপনার একটারই আছে? তোমার মনের কিছু বাকি আছে নাকি? উচ্ছিষ্ট অনেক পড়ে আছে, তাতে এখনো অনেক বাদন নাচানো চলবে।
তার পরদিনে রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময়ের অন্তত 20 মিনিট আগে এসে উপস্থিত। সৈনী প্রস্তুত ছিল না, আটপৌরে কাপড়েই তাড়াতাড়ি চলে এলো ঘরে। রেবতী বুঝতে পারলে গলদ হয়েছে, বললে, আমার ঘড়িটা ঠিক চলছে না দেখছি। সৈনী সংক্ষেপে বললে, নিশ্চয়। এক সময় একটু কি শব্দ শুনে রেবতী মনে মনে চমকে উঠে দরজার দিকে তাকালে। সুখন বেহারাটা গ্লাস কেসে চা নিয়ে এলো ঘরে। সৈনী জিজ্ঞাসা করলে, এক পেলা চা নিয়ে দেবো কি? রেবতী ভাবলে বলা উচিত হ্যাঁ, বললে দোষ কি? ও বেচারা চা অভ্যাস নেই, সর্দির আওয়াজ দিলে বেলপাতা সিদ্ধ গরম জল খেয়ে থাকে। মনে মনে বিশ্বাস ছিল সঙ্গ নীলা আসবে পেয়ালা হাতে। সৈনী জিজ্ঞাসা করলে, তুমি কি কড়া চা খাও? ও ফস করে বলে বসল, হ্যাঁ। ভাবলে এক্ষেত্রে হ্যাঁ বলাটাই পাকা দস্তু। এলো চা, সেই কড়া সন্দেহই নেই, কালির মতন রং, নিমের মতন তেতো। চা আনলে মুসলমান খানসামা, এটা ওকে পরীক্ষা করবার জন্য। আপত্তি করতে ওর মুখে কথা সরল না। এই সংকোচ ভালো লাগলো না সোহিনীর। খানসামাকে বললে, চাটা ঢেলে দাও না মোবারক, ঠান্ডা হয়ে গেল যে। খানসামার হাতের পরিবেশন প্রত্যাশায় রেবতী 20 মিনিট আগে এখানে আসেনি। কি দুঃখে যে মুখে চামচ উঠেছিল অন্তর্যামী জানছিলেন, আর জানছিল সোহিনী। হাজারো মেয়ে মানুষ। দুর্গতি দেখে বললে, ও পেয়ারাটা থাক, দুধ ঢেলে দিচ্ছি, তার সঙ্গে কিছু ফল খেয়ে নাও। সকাল সকাল এসেছেও বোধহয় কিছু খেয়ে আসা হয়নি। কথাটা সত্য। রেবতী ভেবেছিল আজও সেই বোটানিক্যালের পুনরাবৃত্তি হবে। কাজ দিয়েও গেল না। মুখে রয়ে গেল কড়া চায়ের তেতো স্বাদ, আর মনে রয়েছে আশাভঙ্গের তিক্ত অভিজ্ঞতা। এমন সময় প্রবেশ করলেন অধ্যাপক। ঘরে ঢুকে রেবতীর পিঠ চাপড়িয়ে বললেন, কে বলো কি? সব জায়গায় ঠান্ডা হিম, কুকুর মতন বসে বসে দুধ খাচ্ছিস ঠক ঠক। চারদিকে যা দেখছিস, এ কি খোকাবাবুর খেলনার দোকান? যাদের চোখ আছে তারা দেখেছে মহাকারের চেলারা এইখানে আসে তাণ্ডব নৃত্য করতে। আহা, বকছেন কেন? না খেয়ে বেরিয়েছিল আজ সকালে, এলো যখন দেখলুম ও মুখ যেন শুকনো। এই রে, পিসিমাদি সেকেন্ড। এক পিসিমা দেবে এক গালে চাপড়, আর এক পিসিমা দেবে অন্য গালে চুমা। মাঝখানে পড়ে ছেলেটা যাবে ভিজে কাদা হয়ে। আসল কথা কি জানো? লক্ষ্মী যখন আপনি সেদে আসেন চোখে পড়েন না। যারা 7 মুল্লুক ঘরে তাকে খুঁজে খুঁজে বের করে, ধরা দেন তিনি তাদেরই কাছে। না চেয়ে পাওয়ার মতো না, পাওয়ার আর রাস্তা নেই। আচ্ছা বলো দেখি মিসেস। দূর হোক গে ছাই মিসেস, আমি ডাকবই তোমাকে সোহিনী বলে। এতে তুমি রাগই করো আর যাই করো, মরণ আমার।